থাম্বনেল দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে আজকের বাজারের গতিবিধির উপরে আমি কী ধরনের আলোচনা করতে চলেছি। তবুও আলোচনাটা পুরোপুরি শোনার অনুরোধ রইল। হয়তো এর থেকে অনেক কিছু মিনিংফুল জিনিস বা মিনিংফুল তথ্য আপনাদের কাছে আসতে পারে। একটু অপেক্ষা করুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টেক টক উইথ শান্তনু সেনে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক থেকে বাজারের স্বাভাবিক ওঠাপড়ার মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারছেন। স্বাভাবিক কথার অর্থ গত 2-3 সপ্তাহ কিংবা 2 মাস ধরে বলতে পারেন উচ্চতাজনিত ব্যাপারে আপনাদের একটু সাবধান থাকতে অনুরোধ করছিলাম। এছাড়া বাজারে আর অ্যাজ সাচ সেরকম কোনো প্রবলেম নেই। সেই হিসেবেই বাজার 25,000-এর একটু উঁকি দিয়েই রিয়াকশানটা হলো সূচক ভিত্তিক, অর্থাৎ ফ্রন্টলাইনে বেশ কিছু সংখ্যক স্টকে প্রফিট বুকিং বলতে পারেন, কারেকশন বলতে পারেন বা ছোট্ট রিট্রেসমেন্টও বলতে পারেন। যদিও এখনও এটা সম্পূর্ণ হয়েছে কিনা সেই সময় আসেনি, কিন্তু আলোচনাটা সেই দিকেই রাখার চেষ্টা করব। তবে তার আগে গত সংখ্যায় বিভিন্ন ধরনের কমেন্টসের পরিপ্রেক্ষিতে যেটা সবথেকে বেশি কমেন্টস ছিল যে আমি যে 15টি স্টকের সম্বন্ধে আলোচনা করেছি তার লেখাগুলো সত্যিই ছোট ছোট হয়ে যায় বা গিয়েছিল একটু তাড়াহুড়োর মধ্যে। যারা বড় স্ক্রিন বা ডেস্কটপ কিংবা ল্যাপটপে দেখেছেন তাদের হয়তো অতটা প্রবলেম না হলেও আজকালকার মোবাইল দুনিয়ায় যারা দেখেছেন মোবাইলের মাধ্যমে সেখানে সত্যিই প্রবলেম হয়েছে। তাই আজকে প্রথমে ওই 15টি স্টক আরও একবার রিক্যাপ করছি। দুঃখিত ছোটোভাবে লেখার জন্য। যারা বুঝতে পেরেছেন তারা আর একবার মিলিয়ে নিতে পারেন, আর যারা বুঝতে পারেননি তাদের জন্য রইল ওই 15টি স্টকের একবার স্লাইড শো একটু তাড়াতাড়িতে। তো চলুন যাই সেই প্রথম 15টি স্টক যেটি টেকনিক্যালসের প্রয়োগ চেষ্টা করেছি। আগামী 1 বছর থেকে 3 মাসের পরিপ্রেক্ষিতে এই স্টকগুলোর ওপরে ফোকাস করার চেষ্টা করব। টেকনিক্যালসের ডেভেলপমেন্ট কোন দিকে যাচ্ছে সেগুলোরও চেষ্টা করব, যেটা গত সংখ্যাতেও বলেছিলাম। ফলে আর সময় নষ্ট না করে প্রথমে দেখে নিই গত সংখ্যার দুঃখিত ব্যাপার 15টি স্টকের স্লাইড শো।
এবারে আসছি বাজারের প্রসঙ্গে। 25,000 ছোঁয়ার পর বাজার একটু রিয়াকশান করেছে, আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি। যদিও সামনের দিকে স্পেস এতটাই আছে যে এই জায়গাগুলোকে, অর্থাৎ ওপরের দিকে কোথায় রেজিস্ট্যান্স থাকবে বা নিচে কোথায় সাপোর্ট থাকবে, একটু ক্যালকুলেশনের মাধ্যমে বা টেকনিক্যালসের প্রয়োগের মাধ্যমে আপনারা বার করতে পারেন, কিংবা কোনো তথ্যভিত্তিক ফান্ডামেন্টালসের পরিপ্রেক্ষিতেও আপনারা বার করে নিতে পারেন, যেটা আপনাদের কাজে লাগতে পারে। ওভারঅল মার্কেট দেখে এখনও আমার মনে হয়েছে বাজারে অ্যালার্ম বলে আমার এক্ষুনি মনে হচ্ছে না। আমি ভুল হতে পারি, বাট হয়তো লেট হতে পারে আমার। তবে এখনও বলছি, উচ্চতাজনিত ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে একটু। আর 65 ডেজ আরএসআই যে জায়গায় অবস্থান করছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে রিয়াকশানে নিচের দিকে এসে আরও একবার বাজারের একটা ছোট র্যালি এখনও বোধহয় ফর দ্য টাইম বিং এখনও বাকি আছে। ছোট র্যালির কথাটা আমি এক্ষুনি এই মুহূর্তে যেটা বলছি সেটা হচ্ছে একটা সময়ের পরিপ্রেক্ষিতে, বাট যে ধরনের চার্ট ডেভেলপমেন্ট হচ্ছে, হয়তো এটা ইঙ্গিত যে খুব বড় বুল মার্কেটের একটা ছোট পার্টে আমরা দাঁড়িয়ে আছি। তো চলুন যাই, প্রথমে আজকে একটু চার্টগুলো দেখে নিই। নিফটি, ব্যাংক নিফটি কী জায়গায় বন্ধ করেছে। ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে হিন্ট হিসেবে বলতে পারি যে ফ্রন্টলাইন স্টকের কারেক্টিভ মুভমেন্ট হয়তো স্মল মিড ক্যাপ কিংবা মাইক্রো ক্যাপের চলাচলে বা ঊর্ধ্বগতিতে একটু বেশি হেল্প করতে পারে, সেরকমই ইঙ্গিত শুক্রবারের শেষে আমার চোখে ধরা পড়েছে। চলুন যাই টেকনিক্যালসে। শুরু করছি আজকের বিশ্লেষণ নিফটি দিয়ে শুরু। যে সপ্তাহটায় আমরা পা রাখবো 5/8/2024 থেকে 9/8/2024 মধ্যে, অর্থাৎ শুরু হয়ে গেছে নতুন সেটেলমেন্ট ফিউচার অ্যান্ড অপশনসের, এবং শুরু হয়ে গেছে নতুন মাস, অর্থাৎ মান্থলি ক্লোজিং আমাদের হয়ে গেছে। আমরা পেয়ে গেছি জুলাই মাসের ক্লোজিং, এবং শুরু হয়ে গেছে অগাস্ট মাসের পরিপ্রেক্ষিতে নানান ধরনের খুঁটিনাটি তথ্য, যেগুলো চার্টের মধ্যে আমি দেখছি, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমার বাঁদিকে রয়েছে নিফটি উইকলি চার্ট এবং ডান দিকে রয়েছে নিফটি ডেইলি চার্ট। তো আমি শুরু করছি প্রথমে উইকলি চার্ট দিয়েই, তারপরে একবার মান্থলি চার্টও আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব। তাহলে উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি আমি দেখি, তাহলে বাজারের যে সূচক ওপরের দিকে 25,000-এর ওপরে গিয়েছিল, এবং তারপর থেকে একটা সেলিং প্রেশার আমরা লক্ষ্য করেছি, যেটা কিনা উইকলির পরিপ্রেক্ষিতে নেগেটিভ ক্লোজিং তৈরি হয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে যে বাজারের গতিবিধিতে 25,000-এর উপরে টিকে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। ব্যক্তিগতভাবে 25,170, অর্থাৎ 25,170-র ওপরে কনজিকিউটিভ দুটো ক্লোজিং মার্কেটকে আরেকটু পজিটিভ ভোলাটিলিটির দিকে নিয়ে যেতে সক্ষম করবে। কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। হায়ার এন্ড থেকে সেল অফ এসছে, যে কারণে উল্লেখ করেছি যে 25,000-এর পরে কি একটু ঝুঁকি বাড়ছে। স্বভাবতই যেটা আপনাদের সঙ্গে আমি বিগত 2-3 সপ্তাহ ধরে শেয়ার করে আসছি, যে উচ্চতাজনিত ব্যাপার, অর্থাৎ যেহেতু বাজার এতটা উঁচুতে দাঁড়িয়ে আছে এবং আরএসআই এর অবস্থান যেখানে, তার পরিপ্রেক্ষিতে আলোচনা করলে বাজারের এই রিয়াকশনটা আমরা খুব স্বাভাবিকভাবেই মনে হচ্ছে, বা আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। খুব প্লেন অ্যান্ড সিম্পল যদি উইকলি চার্টের পর্যবেক্ষণটা আমরা করি, তাহলে দেখা যাবে যে 1326, এখানে আমি 1326 ইউজ করেছি। 1326 এক্সপোনেনশিয়াল উইকলিতে যতক্ষণ না ক্লোজ ডাউন, মানে নিচে ক্লোজ হচ্ছে, বিশেষ করে ক্রস ডাউন হওয়ার পর, যেমন এখানে একটা সুইট স্পটে আসার পরে, অর্থাৎ ভ্যালুয়েশন জোনে আসার পরে পুলব্যাকটা করেছিল, এখানেও ভ্যালুয়েশন জোনে এসে আবার পুলব্যাক করে যায়। তো যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুয়েশন জোনকে টিকিয়ে রাখছে বাজার, ততক্ষণ পর্যন্ত আমরা সেফ। সেই ক্ষেত্রে বলতে পারা যায় যে একটা রাউন্ড নাম্বার মনে রাখতে পারেন যে 23,000-এর নিচে সূচক যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেফ। যদিও আমরা এখন দাঁড়িয়ে আছি 24,717, অনেক দূর। তবে সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে উচ্চতাজনিত ব্যাপারে। উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে এমএসিডি স্লোপ নিফটিতে যেভাবে তৈরি হয়ে আছে, তাতে আপাতত আমার স্লোপ থেকে খুব একটা নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে না। আরএসআই ডেফিনেটলি নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় আরএসআই অবস্থান করছে, 77-78, একটু কারেক্টিভ, তারপরে আবার হয়তো পুনরায় পুলব্যাক, এরকম একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেভাবে ফ্রন্ট লাইনে কিছুটা প্রফিট বুকিংও হয়েছে। এইবার চলে যাই, যদি মান্থলি চার্টের পর্যবেক্ষণটা করা যায়, তাহলে মান্থলি চার্টের যদি আমরা একটা পর্যবেক্ষণ করে নিই, তাহলে বোঝা যাবে যে কন্টিনিউয়াসলি হায়ার এন্ডে হায়ার টপ ফর্মেশন করতে করতে বাজার যাচ্ছে সিন্স নভেম্বর 2023।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট আমাদের সবাই একটা সপ্তাহ হয়েছে, মানে 2-4 দিন ট্রেডিং সেশন হয়েছে, এটাকে ধরার কোনো মানে হয় না। ফলে স্ট্রেংথ কি হারে আছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং আরও একটা স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা দেখি, সচরাচর অগাস্টে লাস্ট একটা মানে গত সব গত বছরে কিংবা তার আগের বছরে একটু নেগেটিভ রিয়াকশন হয়েছিল। মোরাললেস মানে অগাস্ট মোটামুটি একটা পজিটিভ সিনারিও তৈরি করে, যদিও শুরু উইক টু উইকের পর্যবেক্ষণ করতে করতে নিশ্চয়ই বলবো। আর যে বেসিক ব্যাপারটা দেখার আছে সেটা হচ্ছে এমএসিডির মান্থলি স্লোপ ট্রেন্ড ইজ কনসার্ন পজিটিভ। কনসার্ন একটাই, সেটা হচ্ছে মান্থলিতেও আরএসআই 80-র আশপাশে। নিশ্চয়ই বুঝতে পারছেন এইরকম সিনারিওতে যায়নি এ কথা আমরা বলবো না, কিন্তু যাওয়ার পরে একটু একটু হলেও বাজার একটু রিট্রেস করার সম্ভাবনা থাকে। তবে এখন মার্কেট অনেক ম্যাচিওর মার্কেট বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেই কারণে খুব বেশি নেগেটিভ নিউজ যতক্ষণ না হিট করবে ততক্ষণ পর্যন্ত বাজারের নেগেটিভিটি আমার কাছে অন্তত সেইভাবে ধরা পড়ছে না। রিয়াকশন, রিট্রেসমেন্ট, যেটা হেলদি ফর দ্য মার্কেট, অর্থাৎ ছোট কারেকশন, ছোট ডিপ, সেটা হতেই পারে। ডেলি চার্ট পর্যবেক্ষণ করলে যেটা দেখা যাবে যে ফ্রাইডের ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট অ্যাবভ 13 ডিএমএ, সিম্পল 13 ডিএমএ, অর্থাৎ কোনো কারণে যদি 24,650 ভেঙে যদি বাজার বন্ধ হয়, তাহলে আমরা ধরে নিতে পারি প্রথম ক্লোজিংটা আসছে 13 ডিএম এর নিচে। কনজিকিউটিভ 3টে ক্লোজিং দিলে স্বভাবতই ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই একটু নেগেটিভ চিন্তাভাবনা করতে পারি। যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি নেগেটিভ কোনো ধরনের চিন্তাভাবনা করতে পারছি না। নিশ্চয়ই বুঝতে পারছেন আরএসআই এর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ আমি যদি এখানে একটা ছোট্ট ড্র করি, এই যে টপটা তৈরি হয়েছিল আর এই যে টপটা তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যদি ভাবি, তাহলে দেখা যাচ্ছে যে নিফটি নতুন হাই তো তৈরি করেছে, সেক্ষেত্রে আরএসআই নতুন হাই তৈরি করতে পারেনি। একটু স্ল্যান্টিং টু নেগেটিভ, যেটাকে আমরা বলি নেগেটিভ ডাইভারজেন্স, এবং হায়ার এন্ডে তৈরি হওয়ার জন্য একটু সাবধান থাকলে বোধহয় আমাদের ভালো হয়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা ভাবনাটা করতে হচ্ছে। অর্থাৎ নিফটিতেও আমাদের যে সংকেত ডেলি চার্টে পাওয়া যাচ্ছে তাতে একটু সাবধান থাকলে কোনো রকম ক্ষতি হবে বলে আমার মনে হয় না। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আগামী সপ্তাহে আপনারা চিন্তা ভাবনা নিশ্চয়ই শুরু করতে পারেন, প্লাস আপনাদের পার্সোনাল স্টাডি অবশ্যই এই চার্টের পক্ষে বা এই সময় খুবই গুরুত্বপূর্ণ দিক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। চলুন যাই ব্যাংক নিফটির আলোচনায়। আমার বাদিকে রয়েছে ব্যাংক নিফটি উইকলি স্পটের, এবং ডান দিকে রয়েছে ব্যাংক নিফটি ডেলি। খুব সিম্পল আলোচনা, যেরকম ভাবে নিফটি আলোচনা করেছি, ব্যাংক নিফটির অগ্রগতি নিশ্চয়ই বুঝতে পারছেন। আহ, বিরাট জোনের মধ্যে ব্যাংক নিফটি আসার চেষ্টা করছে, কতটা আসবে কতটা আসবে না সেটা তো সময় বলবে। বিশেষ করে আবার একটা ইনসাইড ক্যান্ডেল ব্যাংক নিফটিতে দেখা যাচ্ছে, অর্থাৎ এই ক্যান্ডেলের, অর্থাৎ গত সপ্তাহে, মানে যে সপ্তাহটা এই শেষ হলো 2/8, তার আগের সপ্তাহে যদি হাই আর লোটা মাথায় রাখেন, সেটা হয়তো আগামী সময় কাজে লাগতে পারে। সেটা হচ্ছে 52,550, 52,550, এবং উইথ আ স্মল ফিল্টার 50,400। কোন দিকে ভাঙবে প্রাইস অ্যাকশন, ওপরে ভাঙবে না নিচে ভাঙবে, তার উপর ডিপেন্ড করে। নিচে ভাঙলে আমরা ভ্যালুয়েশন জোনে ঢুকে পড়বো। সেক্ষেত্রে 49,500, 49,000 ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া হিসেবে কাজ করতে পারে। মান্থলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি একবার দেখে নিই, তাহলে গত সংখ্যায় মান্থলিতে আমাদের গত সব মানে আমি বলবো জুলাই মাসে নেগেটিভ ক্লোজিং নতুন হাই করার পর এই মাস চলছে। ট্রেন্ড, আবার বলছি, ট্রেন্ড ইজ কনসার্ন মান্থলি এমএসিডিতে স্লোপ নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে উইকলিতে, সেকেন্ড উইক কনজিকিউটিভ স্লোপ চেঞ্জ, এটা এটা একটুখানি দেখতে হবে। ইন দ্যাট সেন্স যে এবারে প্রবলেমটা ঘনীভূত হচ্ছে কিনা। সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট এরিয়া হয়ে যাবে 50,400। ভাঙলে নিচে আবার নেক্সট যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে 49,900। ওপরের দিকে যতক্ষণ না 52,550, মানে আমি বলবো 52,600 ওপরে যদি যেতে চায়, সেক্ষেত্রে মাল্টিপল সাপ্লাই জোন এই সব জায়গাগুলো থাকবে। অর্থাৎ একটা টিপিক্যাল রেঞ্জের মধ্যে ইন্ডেক্স দুটোই, নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক নিফটি, ঢোকার চেষ্টা করেছে। উইকলি আরএসআই স্টোক্যাস্টিক্স এর মোমেন্টাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ডাউনওয়ার্ডস ট্রেন্ডে, শর্ট টার্ম ডাউনওয়ার্ডস বা একটু কুল ডাউন হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। ডেলি চার্টের পরিপ্রেক্ষিতে যদি দেখি, তাহলে কিছুতেই ব্যাংক নিফটি 13 ডিএম এর উপরে বন্ধ করতে পারছে না, যেটা কিনা প্রথম সাইন হবে স্ট্রেংথের।
শর্ট টার্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারমিডিয়েট টার্ম, যেটা হচ্ছে না। রেড লাইনটা 13 সিম্পল মুভিং অ্যাভারেজ, ফলে আপাতত যা ভ্যালু 13 সিম্পল মুভিং অ্যাভারেজ যা দাঁড়িয়ে আছে তাতে হচ্ছে 51,700, রাউন্ড নাম্বার মনে রাখবেন। 51,700-র ওপরে ক্লোজিং দিতেই হবে টু চেঞ্জ ফার্স্ট সাইন অফ রিভার্সাল আপওয়ার্ড ট্রেন্ডে যাওয়ার জন্য। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স। অনেকদিন থাকার পরে বারবার পুল ব্যাক করে যেটা সেল অফ হচ্ছে, খুব স্বভাবতই সেই সেল অফটা আমাদের চোখে পড়ছে। আরএসআই ইজ কনসার্ন হায়ার টপ হায়ার বটম ফর্মেশন, খুব সাপোর্ট এরিয়া আরএসআই এর সাপোর্ট, অর্থাৎ কোনো কারণে ডেইলি আরএসআই 40 ভাঙলে চাপে পড়তে পারে ব্যাংক নিফটির ইন্ডেক্স। সেক্ষেত্রে নিচে যে সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পারি নিশ্চয়ই আপনারা আলোচনা করবেন এবং বা চার্ট দেখবেন। আমি ব্যক্তিগতভাবে যে সমস্ত সাপোর্ট রেজিস্ট্যান্স উইকের পরিপ্রেক্ষিতে আলোচনা করব সেটা পরবর্তী স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ ফ্রন্ট লাইনে নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক নিফটি একটু সাবডিউ আছে। লং টার্ম চার্টে অতটা এফেক্ট নেই, কিন্তু উইক এবং ডেইলি চার্টে একটু প্রবলেম জায়গা তৈরি হয়ে আছে। তুলনামূল্য বিচারে ব্যাংক নিফটি একটু বেশি দুর্বল নিফটির তুলনায়। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারে দেখে নিই নেক্সট উইকের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি, ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটিতে কী কী আছে। প্রসঙ্গত উল্লেখ করতে পারি, আমি যে কমিউনিটি পোস্ট প্রতিদিন এই লেভেলসগুলো ডেইলি বেসিসে দেওয়ার চেষ্টা করে থাকি বা করছি, তাতে অনেকে কমেন্ট সেকশানে ছোটো ছোটো, অনেকে বলতে দু একজন বিশেষ করে লিখছেন, তারা হয়তো প্রতিনিয়তই ফলো করেন, তারা হয়তো ফল পাচ্ছেন, ভালো লাগছে। আজকে মিলল না কাল মিলল এরকম ভাববেন না। প্রতিনিয়ত মেলামেলির ব্যাপার নয়, আমি চেষ্টা করি কতগুলো লজিক্যাল সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটা মার্কেট বিহেভিয়ারের সাথে যদি ভালো হয় তাহলে ভালো, আপনাদের উপকারে লাগলে ভালো। বাট এতে আমার কৃতিত্ব যতটা না থাকে তার থেকে বেশি কৃতিত্ব হচ্ছে বিভিন্ন ধরনের মানে ইন্টেলিজেন্ট সফটওয়্যারগুলো। ইন্টেলিজেন্ট সফটওয়্যার বলতে যে সমস্ত লোকেরা, বিশেষজ্ঞরা এই ধরনের সফটওয়্যারগুলো বানিয়েছেন, তাদের প্রয়োগগুলো চেষ্টা করি তাদের মতো করে করার। সেই জন্যই হয়তো ফলপ্রসূ হতে পারে। আমার কোনো ব্যক্তিগত কৃতিত্ব নেই, আপনারা পড়াশোনা করলে আপনারাও পারবেন। চলুন যাই সেই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলস দেখতে, যেগুলো ক্যালকুলেটিভ ওয়েতে, যদিও কমিউনিটি পোস্টে পাবেন প্রতিদিনের সাপোর্ট রেজিস্ট্যান্স। এবারে আসছে আজকে তিনটি স্টকের টেকনিক্যালস আলোচনায়। কিন্তু এখানে একটা মজার জিনিস আজকে বলি, তিনটি স্টকের যে টেকনিক্যাল বিশ্লেষণ করার চেষ্টা করেছি বা ইনপুট দেওয়ার চেষ্টা করেছি, যেটা কোনোভাবেই রেকমেন্ডেশন নয়, যেটা প্রতিনিয়ত বলে থাকি, এটা একটা শিক্ষামূলক দিক থেকে আমি আমার প্রয়োগগুলো দেখানোর চেষ্টা করছি মাত্র। তার মধ্যে একটি স্টকের নাম আমি লিখিনি, মানে জ্ঞান হতেই লিখিনি। তার একটাই কারণ, অনেক সময় নাম দেখে আমরা তো একটা ইমপ্রেশন তৈরি করে ফেলি। তো অ্যাজ এ টেকনিক্যাল পারসন বা আমরা যারা চার্ট দেখি, আমাদের কাছে মনে হয় প্রাইস অ্যাকশন চার্টটাই মুখ্য বিষয়। প্রাইসের সঙ্গে নাম কি যুক্ত হয়ে আছে আমার কাছে সেটা অতটা প্রাধান্য পায় না। তো সেই কারণে হ্যাঁ, ডেফিনেটলি একটা ব্র্যান্ড নেমের ভ্যালু থাকে, সেটা একটা অন্য দিক, অন্য দিগন্ত, অন্য দৃষ্টান্ত। বাট আমার কোথাও মনে হয়েছে চার্টটা দেখুন, এই তিনটি চার্টের মধ্যে ওই চার্টটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে চার্টের প্রোগ্রেস কোন দিকে হচ্ছে, নামের উপরে না থাকলেই ভালো। তবে এটা আগামী দিনে এই ধরনের চার্ট ডেভেলপমেন্ট হলে আপনারাও এই ধরনের সিদ্ধান্ত নেবেন কি নেবেন না সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। চলুন যাই চার্টে। আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যালের বিশ্লেষণ করব তার প্রথমটি হচ্ছে 63 মুন।
আলোচনাটা করছি টেকনিক্যালসের বিশ্লেষণ, কোনোভাবেই এটাকে রেকমেন্ডেশনের কথা ভাববেন না। আমি টেকনিক্যালসের কিছু প্রয়োগ করার চেষ্টা করে দেখাচ্ছি, যেটা আমার একটা সামান্য ইনপুট মাত্র। আপনারা নিজেদের মতো করে চার্ট দেখবেন এবং অবশ্যই কোনো ধরনের সিদ্ধান্ত নেবার আগে সেবি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে সলা পরামর্শ করার পর কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করবেন। 63 মুন, আমি একটা চার্ট ড্র করেছি, তাতে বাই ডিফল্ট উইকলি চার্ট 13-26, অর্থাৎ গ্রিনটা যেটা দেখছেন সেটা 13 এক্সপোনেনশিয়াল, এবং যেটা ব্লু লাইনটা দেখছেন সেটা 26 এক্সপোনেনশিয়াল। ইন্টারেস্টিং বা কেন এই চার্টটার সঙ্গে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি, একটা হচ্ছে আমি এখানটা রেড বক্স টাইপের করেছি, অর্থাৎ লাস্ট 2022-এ যে র্যালিটা হয় তারপরে রিয়াকশন হয়, তারপরে আবার ওখানে গিয়ে পুনরায় এখানে সেল অফ হয়, তারপরে র্যালি, এবং র্যালিটা রান আপ ভালো হয়, ওপরে প্রায় 700 টাকার আশপাশে পৌঁছে যায়। ব্রেকআউট পয়েন্টটা ছিল 290, মানে 300 টাকা রাউন্ড নাম্বার। বাট সামহাউ প্রাইসের গতিবিধি ধীরে ধীরে নিচের দিকে আসে, এবং নিচে কোথায় আসে, এক্স্যাক্টলি যে জায়গাটায় আমাদের সাপোর্ট আছে সেই জায়গায় কিছুদিন কাটানোর পর বা কিছু সপ্তাহ কাটানোর পর এই 63 মুন একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, তার উপরে বারবার যাওয়ার চেষ্টা করেছে কিন্তু নিচেই ক্লোজিং দিয়েছে। ফাইনালি গত সপ্তাহে, তার আগের সপ্তাহে ক্লোজিংটা প্রথম আসে, এবং পরপর দুটো সপ্তাহ যে ধরনের পুলব্যাক হয়েছে তাতে এখনো 13-26-এর ক্রস ওভারটা হয়নি, ফলে খুব ইন্টারেস্টিং জায়গায় বাজার পরিপ্রেক্ষিতে 63 মুন বন্ধ হয়েছে। সামনের দিকে মাল্টিপল সাপ্লাই জোন যেটা বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে 450 থেকে 440 টাকার, এটা একটা জোন যেটা সাপ্লাই জোন। এটা হচ্ছে উইকলি চার্ট, ডেটা অনেক দিনের আছে, কোম্পানি হিসেবে নিশ্চয়ই আপনারা অনেকভাবে জানেন। আমি মেইন পয়েন্টটা উল্লেখ করার চেষ্টা করলাম উইকের পরিপ্রেক্ষিতে। আমি যাব অন্যান্য দিকে, কিন্তু মান্থলি চার্টটা যদি আমরা একবার পর্যবেক্ষণ করি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো যে মান্থলি চার্টের প্রোগ্রেসও ওই একই জায়গায় সাপোর্ট নেবার পর টিপিক্যালি আমরা বলবো মান্থলিতে একটা স্থিতাবস্থায় আসার চেষ্টা হয়েছে, অর্থাৎ পুলব্যাকটা করার চেষ্টা করছে। এইবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রাইসের পরিপ্রেক্ষিতে অন্যান্য ইন্ডিকেটর বলতে এমএসিডির উইকলি স্লোপ, এটা হচ্ছে যেটা এতদিন ধরে নেগেটিভ নেগেটিভ হতে হতে আসছিল সিন্স এই সব জায়গার থেকে। দিস ইজ দ্য ফার্স্ট উইক একটা চেঞ্জেস হলো স্লোপের, প্রথম, যদিও এটা গ্রহণযোগ্যতা পাবে আরো 1-2 সপ্তাহ পরে। বাট আরো ইন্টারেস্টিং, যেহেতু মান্থলি ক্লোজিংটা হয়ে গেছে, মান্থলি চার্টটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে মান্থলির এমএসিডি স্লোপ কিন্তু এখনো চেঞ্জ হয়নি, অর্থাৎ আমরা এই মাসটা বাদ দেবো, অগাস্ট মাস, জুলাই মাস পর্যন্ত এটা আমরা দেখব। তাহলে মান্থলির পরিপ্রেক্ষিতে একটু নেগেটিভিটি অবশ্যই আছে। প্রবলেম বা যেটা প্রথম লক্ষণ সেটা হচ্ছে উইকলি 13-26-এর ক্রস ওভারটা হয়নি। ইন্টারেস্টিংলি প্রথম ঘোড়ার সংকেত হিসেবে স্টোক্যাস্টিক্স যেমন আমাদের একটু সাহায্য করছে, যে মোমেন্টাম চেঞ্জ হওয়ার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে, সেরকম আরএসআই, আমরা যদি এইখানে আরএসআইটাকে দেখি যে প্রিভিয়াস যে টপটা ছিল তার ঠিক স্লাইটলি ওপরে মোমেন্টামটা ক্যারি করার ইঙ্গিত দিচ্ছে, ক্যারি হবে কি হবে না পরবর্তী সপ্তাহ থেকে, সেই জন্য এই স্টকটি আমাদের রেডার লিস্টে রাখা যেতে পারে, এবং এর মোমেন্টাম বা গতিবিধি কি ধরনের চেঞ্জেস হচ্ছে সেটার দিকে আমরা নজর রাখতে পারি। আমি অন্তত 13-26-এর ক্রস ওভার হচ্ছে কি হচ্ছে না সেই জন্য নেক্সট উইকের জন্য অবশ্যই অপেক্ষা করব, তাই নেক্সট উইক থেকে এই 63 মুনের প্রাইস অ্যাকশন কোন দিকে যাচ্ছে সেটা অবশ্যই অবজারভেশন করব। নেক্সট স্টক এডাব্লিউএল, আদানি উইলমার। বেশি দিনের ডেটা না থাকলেও আমি কমিউনিটি পোস্টে 2-4 দিন আগে একটু দেওয়ার চেষ্টা করেছিলাম যে শর্ট টার্মে একটা গতিবিধির পরিবর্তন হওয়া মনে হচ্ছে, পজিটিভ চার্ট লাগছে, সেটা পজিটিভিটি এই সপ্তাহের ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে দেখলাম। এখানেও একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি, আর একটা ড্র করেছি যেটা একটা ফিবোনাচি, একটা গোল গোল ফিবোনাচি, অর্থাৎ ফ্রম দ্য টপ টু বটম। তাহলে প্রথম যে রেজিস্ট্যান্সটা বা সাপ্লাই জোনটা আসছে সেটা রাফলি অ্যারাউন্ড 420 থেকে 425, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। বর্তমানে যে জায়গায় ক্লোজিং হয়েছে সেটা হচ্ছে 383 টাকা। ফ্রাইডেতে আপার সার্কিটে বন্ধ হয়েছে, যেটা শর্ট লিমিট থাকে, 10% লিমিট বোধহয় থাকে। ডাউন ট্রেন্ড লাইন কেটে বন্ধ করেছে, বারবার যাওয়ার চেষ্টা করেছিল, ফেলিওর হয়েছে, এবার সেটা হবে কি হবে না তার জন্য ওয়েট করতে হবে। প্লাস 13-26-এর ক্রস ওভারটা কিন্তু হয়নি, খুব ইন্টারেস্টিং জায়গা এটাও। চেঞ্জেস লক্ষ্য পড়েছে কোথায়? প্রথম লক্ষ্য পড়েছে উইকলি চার্টে, ডেফিনেটলি এটাও একটা ঘোরার সংকেত উইকলি, সঙ্গে একবার চেক করে নিই মান্থলি, যেটা আরো আরো বেশি ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে।
ফলে উইকলি আর মান্থলির কম্বিনেশনে এমএসিডির স্লোপ আমাকে একটু ভাবাচ্ছে, সেই জন্য চারটাকে আমি রিডার লিস্টে রাখবো। মোমেন্টাম ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স এবং আরএসআই, স্পেসিফিক্যালি বলতে গেলে আরএসআই এর এই সময়ের ভেতরে নতুন হাই তৈরি করে 60-এর উপরে যাওয়া হোপফুলি একটা পজিটিভ ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করছে। বাট চার্টের মধ্যে যে উইকনেস, মানে লং টার্ম ডাউন ট্রেন্ড থেকে বেরোতে পারবে কি পারবে না, তার জন্য কিন্তু আমাদের যথেষ্ট চার্টটাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এর বাইরে এই চার্টের মধ্যে আর কিছু নতুন করে বলার কিছু নেই। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই চার্টটা, আমি যদিও এই চার্টের মধ্যে কিছু লিখিনি, আপনারা হয়তো অনেকে গেস করে নিতে পারেন, বা যেখানে নাম আছে সেটা যদি খুঁজে পান দ্যাটস অ্যানাদার, আমি পরে নামটা বলছি। দেখুন, অ্যাজ এ টেকনিক্যাল পার্সন আমার কাছে ডেটা আর চার্ট তৈরিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, প্রাইস অ্যাকশন। এটা হচ্ছে মান্থলি চার্ট, আমি মান্থলি চার্ট থেকে শুরু করলাম। মান্থ ক্লোজিং হয়ে গেছে, এই সময়ের ভেতরে হাইয়েস্ট ক্লোজিং। ভলিউমটা যদি দেখা যায় তাহলে ভলিউম একটু কম, তার কারণ নিশ্চয়ই আছে। এবারে উইকলি উইকলি ক্লোজিং হচ্ছে এই জায়গায়। আপাতত 13-26 ক্রসওভার হয়ে চলেছে, বারে বারে হিট করেছে, আবার পুল ব্যাক করেছে, আবার হিট করেছে, অর্থাৎ এই জোনটায় 2-3 বার হিট করার পর ফাইনালি বাই ক্লোজিং উইকলিতে এই জায়গাটা পার করেছে। সেই জায়গাটা কত ছিল না, কত ছিল হচ্ছে 34 টাকা 45 পয়সা। আমি জানি স্টকের নামটা বললে হয়তো অনেকে একটু মানে দ্বিধাগ্রস্ত হবেন, বাট অ্যাজ পার দ্য প্রাইস চার্ট ইজ কনসার্ন, ক্লোজিংটা আমার ভালো লেগেছে। যেহেতু শিক্ষামূলক দিক থেকে আমাদের প্রাইস অ্যাকশন লক্ষ্য করাটা যেতে পারে। নেক্সট পয়েন্ট হচ্ছে, যদি আমি সম্পূর্ণ মান্থলি চার্টটা আপনাদের দেখাই তাহলে ডেটা যথেষ্ট আছে, একটা টিপিক্যাল ডাউন ট্রেন্ড থেকে ঘোরার চেষ্টা করছে। 1326 মান্থলিতে ক্রসওভার হয়ে দাঁড়িয়ে আছে এবং সেটা চলছে কবে থেকে, 2021 সালের মোটামুটি এই অক্টোবর নভেম্বরের পর পর থেকে সেটা ক্যারি করার চেষ্টা করছে। অন্যান্য ইন্ডিকেটর লাইক এমএসিডির স্লোপ, যেটা কন্টিনিউয়েশন পদ্ধতিতে আছে, এটা হচ্ছে উইকলি, এবার যাচ্ছে মান্থলি, যেটা আরো বেশি ইন্টারেস্টিং বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। হায়ার হাই ফর্মেশন, জিরোর ওপরে মেনটেন করে চলা, সবকিছু আমাকে একটা ইঙ্গিত বহনের নির্দেশ দিচ্ছে। এটা হচ্ছে মান্থলি চার্টের পরিস্থিতি, স্টোক্যাস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ আরএসআই। আমি যদি উইকলি চার্টটা আবার একবার পর্যবেক্ষণ করি তাহলে উইকলি চার্টের ক্ষেত্রে মোমেন্টাম ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স কোন দিকে মোমেন্টাম আছে নিশ্চয়ই বুঝতে পারছেন, আরএসআই এর মোমেন্টাম বুঝতে পারছেন, সামনের দিকে রেজিস্ট্যান্স জোনের মধ্যে যাচ্ছি, 60-এর ওপরে মেনটেন করা, আশা করছি কিছুটা হলেও একটা ইঙ্গিত বহন করছে। এবারে আসি, শেয়ারের নামটি হচ্ছে রিলায়েন্স পাওয়ার, আর পাওয়ার। এবারে নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করবো। আমি কোনো কন্ট্রাডিকশনে যেতে চাইছি না, তর্কের মধ্যে যেতে চাইছি না। আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্স বলছে প্রাইস অ্যাকশনের ভেতরে বা গতিবিধির ভেতরে কিছু একটা পরিবর্তন হলেও হতে পারে। সেই কারণে আমি এই প্রাইস চার্টটাকে আপাতত নেক্সট উইক অনওয়ার্ড অ্যাটলিস্ট 1 থেকে 2 মাসের জন্য প্রথমে, পরে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করব। এইসব জায়গায় যদি ক্লোজিং এর দিতে পারে তাহলে কি প্রাইস অ্যাকশনে কোথাও কোনো স্ট্রেংথ পাচ্ছে, কোথাও কি কোনো রকম ডিমান্ড আর সাপ্লাইয়ের পরিপ্রেক্ষিতে ডিমান্ডের দিকটা একটু বেশি ভারী পাল্লা লাগছে, সেটাই কিন্তু আগামী সময় দেখার বিষয় থাকবে। তাই এই 3টি স্টকের মধ্যে এই স্টকটির নামটা আমি লিখিনি ইচ্ছাকৃতভাবে, যে প্রাইস অ্যাকশনই আমার কাছে টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে যেটা আমরা বেশি লক্ষ্য করি সেটা লক্ষ্য রাখা উচিত বলে আমার ব্যক্তিগত ধারণা। তাই আজকে এই 3টি যে পর্যালোচনা করলাম বা একটা ইনপুট দেওয়ার চেষ্টা করলাম, সেটা আপনারাও কিভাবে কাজে লাগাবেন বা আপনাদের কোন চারটা পছন্দ হচ্ছে সেটা ডেফিনেটলি আপনারা বাড়িতে চর্চা করতে পারেন, লাইক 63 মুন, AWL অর্থাৎ আদানি উইলমার এবং আর পাওয়ার বা রিলায়েন্স পাওয়ার। এই ছিল আমার ইনপুট। ব্যক্তিগতভাবে আবার বলছি, এটা শিক্ষামূলক দিক থেকে আমার প্রয়োগ, আমার ভুলভ্রান্তি আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন গঠনমূলক আলোচনা হিসেবে, বা নিজেদের মতো সাজিয়ে নিতে পারেন এই টেকনিক্যালসের পরিবর্তন কোন দিকে হওয়ার চেষ্টা করছে। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারে আসছি ব্রেকআউট পর্যায়ে। প্রথমেই বলে রাখি যে আজকে যে ব্রেকআউট স্টকগুলো বাংলায় দেওয়ার চেষ্টা করেছি, এগুলো আমার কাছে ব্রেকআউট মনে হয়েছে শিক্ষামূলক দিক থেকে। এগুলো কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়। যেহেতু লার্জ ক্যাপে একটু কারেক্টিভ ফেজ হয়েছে বা ইন্ডেক্সের একটু কারেক্টিভ ফেজ হয়েছে, স্মল, মিড ক্যাপ এবং মাইক্রো ক্যাপের প্রচুর গতিবিধিতে পরিবর্তন লক্ষ্য করছি। তাদের মধ্যে কিছু সংখ্যক তুলে দিলাম আপনাদের কাছে
অ্যাজ এ এক্সাম্পল যেগুলো ব্রেকআউট বলে মনে হচ্ছে আমার কাছে। এবারে পড়াশোনার ব্যাপারে যারা মনে করছেন এই সময় টেকনিক্যালসের প্রয়োজন আছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে আমার ব্যাচটি শুরু হচ্ছে, অর্থাৎ আর বেশি সময় নেই, 2-3 সপ্তাহ হাতে থাকছে। অনেকেই টুকটুক করে ভর্তি হয়েছেন, মানে ব্যাচে এনরোলমেন্ট করেছেন। আপনারা যারা মনে করছেন টেকনিক্যাল শেখার প্রয়োজন আছে বা টেকনিক্যালি বাজারকে বিশ্লেষণ করলে আগামী সময় আপনাদের উপকারে লাগতে পারে, তাদের জন্য আমার এই ছোট্ট রিকোয়েস্ট রাখতে পারি যে যদি মনে করেন যে কোনো জায়গায় ক্লাস করতে পারেন, তার মধ্যে যেহেতু এই সাবজেক্টটা আমি ছোট করে পড়াই, এই একটি টেকনিক্যালস অ্যানালিসিসের উপরে ক্লাসটা করাই, ইচ্ছুক ব্যক্তি বা ইচ্ছুক যে কেউ মেলে, অর্থাৎ আমার নিচে স্ক্রোল করে যাওয়া মেলে আমি শান্তনু 2020@gmail.com আপনার ডিটেলস দিয়ে পাঠান। আমি আমার ডিটেলস বা আমি নিজেও ফোন করে আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারি। সময় হাতে বেশি নেই, 4টি সপ্তাহই রয়ে গেল, 4 সপ্তাহে 4 বার আপনাদেরকে এই ইনফরমেশানটা দিতে থাকবো। আবার ব্যাচ শুরু হয়ে গেলে এই ইনফরমেশানটা থাকবে না, হয়তো পরবর্তী ব্যাচ 2025-এই হবে। তো 24-এর মনে হচ্ছে এটাই শেষ ব্যাচ, কারণ এটা শেষ করতে করতে 3 মাসের সেশন চলে, আবার তার মাঝখানে একটু ছুটি ছাটাও থাকবে, ফলে একটু লেন্দি ব্যাচ হতে পারে। টোটাল 12টা ক্লাস নিয়ে এই সেশনটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসটা আমি করানোর চেষ্টা করি। প্রাইস অ্যাকশন এবং অন্যান্য দিকগুলো বেসিক থেকে একটু মানে স্ক্র্যাচ থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বিশদ বিবরণী বা তথ্যের জন্য বারবার বললাম, ইন্টারেস্টেড যারা আছেন ফোন বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। শেষের দিক বলতে আজকে যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি 25,000, দেখতে দেখতে 25,000 হয়ে গেল। অনেক কিছু তথ্য বাকি রয়ে গেল, সবটা এত দিতে পারলাম না, কারণ আরও দীর্ঘমেয়াদী হয়ে যাবে আমাদের এপিসোড। যদি আমার কাজ, যদি আমার এই টেকনিক্যালসের প্রয়োগ, যদি আমার এই ইনপুট বা এই শিক্ষামূলক দিক থেকে এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি বেল আইকনটা প্রেস করেন অল করে, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে টাইম টু টাইম পৌঁছে যাবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। অনুরোধ রইল আরও একটা, যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার বা অন্যজনকে জানিয়ে আমাকে ইন্সপায়ার করতে পারেন। আর অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল কমেন্টসের জন্য আমি সবসময় ওয়েট করি। গঠনমূলক সমালোচনা অবশ্যই একে অপরের পরিপূরক হয়ে কাজ করার ইন্ধন যোগায় আমার কাছে। আজকে শেষ করছি, আর বিশেষ কিছু সময় নিচ্ছি না। পরবর্তী সংখ্যায় আবার দেখা হচ্ছে। এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।